আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমি সোহেল আহমেদ, অশোক সুপার মেকানিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমি মেকানিক্যাল টেকনোলজির চতুর্থ সেমিস্টারের মেটালার্জি সাবজেক্টের ক্লাস নিচ্ছি। মেটালার্জি সাবজেক্টের কোড নাম্বার হচ্ছে 67042। আমি প্রথমেই ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনাকে তার বিশেষ উদ্যোগে এবং এটুআই ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্লস চেষ্টায় আমরা তোমাদেরকে অনলাইনে ক্লাস দিতে পেরেছি। তোমরা নিয়মিত ক্লাস করবে আর অনলাইনে যুক্ত থাকবে, তাহলেই আমাদের সময়গুলো হেফাজত হবে। আমি আজকে 21তম ক্লাসে তোমাদের 4টা বিষয় সম্পর্কে আলোচনা করব। আসলে মেকানিক্যাল টেকনোলজির জন্য মেটালার্জি সাবজেক্টটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ মেকানিক্যাল মানেই মেটাল নিয়ে আলোচনা, আর এই মেটাল কিভাবে চাহিদা মোতাবেক কাজে লাগানো যায় সেই বিষয় নিয়েই এই মেটালার্জি সাবজেক্টের আলোচনা। এখানে আমরা পিগ আয়রন, রড আয়রন, কাস্ট আয়রন এবং প্লেন কার্বন স্টিল, বর্তমান যুগ স্টিলের যুগ বা ইস্পাতের যুগ বলা হয়। এই জন্য এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করব। যদিও এগুলো আমি বিগত ক্লাসে দেখিয়েছি, আবার পুনরায় রিভিউ করতেছি যাতে আমরা এই বিষয়গুলো পুরোপুরি আয়ত্তে আনতে পারি। পিগ আয়রন, পিগ অর্থ শুকুরের ছানা বা কুকুরের ছানা বোঝায়, অর্থাৎ ব্লাস্ট ফার্নেসে আকরিককে জ্বালিয়ে যে প্রোডাক্টটা পাওয়া যায় সেটাই হচ্ছে পিগ আয়রন। সেটা দেখতে অনেকটা কুকুরের ছানা বা শুকুরের ছানার মতো দেখায়। আমাদের দেশে আকরিক, লৌহ আকরিক না থাকার কারণে বার্তা চুল্লি নেই। এজন্য সরাসরি পিগ আয়রন বিদেশ থেকে আমদানি করে রড আয়রন, কাস্ট আয়রন এবং স্টিল তৈরি করা হয়। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে চুল্লি সম্পর্কে জানতে পারবো, চুল্লির শ্রেণীবিন্যাস সম্পর্কে জানবো, পিগ আয়রন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো, বার্তা চুল্লি বা মারুত চুল্লি যার মাধ্যমে আকরিক গলিয়ে পিগ আয়রন উৎপাদন করা হয় সে সম্পর্কে জানবো, বার্তা চুল্লি বা মারুত চুল্লির কাজ সম্পর্কে জানতে পারবো। বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়া সমূহ জানা যাবে, ধাতুমলের উৎপাদন ব্যবহার সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে চুল্লি হচ্ছে মেইন এলিমেন্টস, কারণ চুল্লির মাধ্যমে আকরিককে গলিয়ে পিগ আয়রন তৈরি করা হয়। এজন্য চুল্লি এবং ওভেন, যেটা 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি তাপ উৎপন্ন হয় সেটাকেই সাধারণত আমরা চুল্লি বলে থাকি, এবং 600 ডিগ্রির নিচে সেগুলোকে আমরা ওভেন বলি। এবং এই চুল্লির সংজ্ঞার মধ্যে বলা হয়েছে পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে কোনো জ্বালানি বা বিদ্যুতের সাহায্যে প্রচুর তাপ, দুইটা কথা, একটা হচ্ছে জ্বালানি বা বিদ্যুতের সাহায্যে প্রচুর তাপ উৎপন্ন করে আকরিক গলানোর জন্য যে হাতিয়ার ব্যবহার করা হয় তাকে চুল্লি বলে। আমি আবার বলতেছি, পর্যাপ্ত বাতাসের উপস্থিতিতে কোনো জ্বালানি বা বিদ্যুতের সাহায্যে প্রচুর তাপ উৎপন্ন করে আকরিক গলানোর জন্য যে হাতিয়ার ব্যবহার করা হয় তাকে চুল্লি বলে। চুল্লিতে সাধারণত 600 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপ উৎপন্ন হয়। বিভিন্ন প্রকারের ধাতু গলন চুল্লি আছে। প্রচলিত রীতি অনুযায়ী চুল্লিকে দুভাগে ভাগ করা যায়, যথা গলন চুল্লি আর একটা হচ্ছে পুনর্গলন চুল্লি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, শুনে থাকলে কমেন্টস লিখে পাঠাও। ধন্যবাদ। 1 নম্বর হচ্ছে গলন চুল্লি, 2 নম্বর হচ্ছে পুনর্গলন চুল্লি। গলন চুল্লির মধ্যে আমরা দেখছি পিগ আয়রনের জন্য আমরা যে বার্তা চুল্লি ব্যবহার করা হয় সেটা কিন্তু গলন চুল্লি, এবং নন ফেরাস ধাতুর জন্য আবার বার্তা চুল্লি আছে, সেটা পরবর্তিত আকারে, অর্থাৎ বার্তা চুল্লিটা আমরা গলন চুল্লির মধ্যে অন্তর্ভুক্ত। পুনর্গলন চুল্লি অর্থাৎ পিটা লোহা, ডালাই লোহা, ইস্পাত, অলহজ ধাতুর জন্য আমরা পুনর্গলন চুল্লি ব্যবহার করি।
এর মধ্যে পেটা লোহার জন্য পরাবর্তক চুল্লি, ডালাই লোহার জন্য কিপোলা চুল্লি, ইস্পাতের জন্য ওপেন হার্ট চুল্লি, অলহজ ধাতুর জন্য ক্রুসিবল চুল্লি ব্যবহার করা হয়। পুনর্গলন চুল্লি, এখানে পুনর্গলন চুল্লি পরাবর্তক চুল্লির চিত্র দেওয়া আছে, যেটা পেটা লোহা উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। আর কিপোলা চুল্লির চিত্র দেওয়া আছে, যেটা ডালাই লোহা উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পুনর্গলনের চুল্লির মধ্যে আবার ওপেন হার্ট চুল্লি, যেটা ইস্পাত উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, সেটা চিত্র এখানে দেওয়া আছে। আর ক্রুসিবল চুল্লি, যেটা অলহজ ধাতু উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, সেটাই হচ্ছে ক্রুসিবল চুল্লি। আমরা মূলত যেহেতু পিগ আয়রনের চ্যাপ্টার, এই পিগ আয়রন কিভাবে উৎপাদন করা হয় সে বিষয়টা আমরা এখানে আলোচনা করব। আকরিককে কয়লার সাথে মিশে প্রবল বায়ু প্রবাহের সাহায্যে বার্তা চুল্লিতে অধিক তাপে গলানো হয় এবং এটিকে নির্দিষ্ট ছাঁচের মধ্যে ঢেলে ডালাই করা হয়। ডালাই পদার্থকে পিগ আয়রন বা কাঁচা লোহা বলে। এটি সাধারণত অন্য শ্রেণীর লোহা এবং স্টিল তৈরির মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়। আমি আবার বলতেছি, আকরিককে কয়লার সাথে মিশিয়ে প্রবল বায়ু প্রবাহের সাহায্যে বার্তা চুল্লিতে অধিক তাপে গলানো হয় এবং এটিকে নির্দিষ্ট ছাঁচের মধ্যে ঢেলে ডালাই করা হয়। ডালাই পদার্থকে পিগ আয়রন বা কাঁচা লোহা বলে। এটি সাধারণত অন্য শ্রেণীর লোহা এবং স্টিল তৈরি করতে মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এই পিগ আয়রনের কার্বনের পরিমাণ থাকে 3.3 থেকে 3.5%, সিলিকন থেকে 2 থেকে 3%, ম্যাঙ্গানিজ থেকে 0.5 থেকে 1.5%, সালফার থাকে 0.3%, ফসফরাস থাকে 0.005 থেকে 1%, অবশিষ্ট 93 থেকে 94% লোহা থাকে। বার্তা চুল্লিতে যে সমস্ত চার্জ ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লৌহ আকরিক, কোক, চুনাপাথর ও গরম গ্যাস। বার্তা চুল্লিতে চার্জগুলো হচ্ছে লৌহ আকরিক, কোক, চুনাপাথর ও গরম গ্যাস। চুল্লি থেকে নির্গত বর্জ্য গ্যাসের উপাদান যেটা থাকে, কার্বন ডাই অক্সাইড 10%, কার্বন মনোঅক্সাইড 28%, হাইড্রোজেন 2% এবং নাইট্রোজেন 60%। বার্তা চুল্লির গুরুত্ব, এর চুল্লি বিরাট মোচাকৃতির একটি স্টিলের চোঙ বিশেষ 6 থেকে 12 মিলিমিটার পুরুত্বের স্টিল পাতকে ওয়েল্ডিং বা রিবিটিং করে চুল্লি তৈরি করা হয়। এর ভিতরের ব্যাস প্রায় 4 থেকে 8 মিটার এবং উঁচু প্রায় 30 থেকে 35 মিটার হয়ে থাকে। দুর্বল ইট দ্বারা ভিতরের দিকে আস্তরণ দেওয়া থাকে। চুল্লিতে চার্জ হিসাবে লৌহ আকরিক, কোক ও চুনাপাথর দেওয়া থাকে। অধিক তাপ পাওয়ার জন্য গরম বাতাসের জাপটা ব্যবহার করা হয়। প্রতিদিন এ চুল্লি থেকে 250 থেকে 1200 টনের মতো পিগ আয়রন উৎপাদিত হয়ে থাকে। লৌহ আকরিক ও জ্বালানি হিসাবে কয়লা না থাকলে এ চুল্লির প্রয়োজন হয় না, সেই জন্য আমাদের দেশে এ চুল্লি নাই। বার্তা চুল্লির গঠনের মধ্যে আমরা বাইরের চোঙ, আস্তরণ, হার্থ, বোস, স্ট্যাক, কলাম, কাপ অ্যান্ড কোক ব্যবস্থা, বাসল পাইপ, টুয়ার, স্ল্যাগ নস, আয়রন নস ইত্যাদি অংশবিশেষ থাকে। বার্তা চুল্লির কার্যপদ্ধতি, চুল্লির হার্থ অংশে কাঠ, তেল ইত্যাদি দ্বারা প্রথমে আগুন ধরানো হয়। চার্জ হিসাবে লৌহ আকরিক, কোক, চুনাপাথর ও গরম বাতাস দেওয়া হয়। চুল্লির তাপমাত্রা যথাক্রমে 200 থেকে 1900 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। হার্থে ধাতুমল হালকা বলে গলিত ধাতুর উপরে বাসে। ধাতুমল ও গলিত ধাতু হাড় থেকে বের করে নেওয়ার জন্য ছিদ্র পথ থাকে। গলিত ধাতুকে ইনগট রূপে ডালাই করা হয়। একটি বার্তা চুল্লি প্রতিদিন 250 টন থেকে 1200 টন পর্যন্ত পিগ আয়রন উৎপাদন করতে সক্ষম। বার্তা চুল্লির রাসায়নিক বিক্রিয়া, মোটামুটি চুল্লিকে 5টি জোনে ভাগ করা যায়। একটা হচ্ছে বেজা মুক্তকরণ মণ্ডল, বিজারণ মণ্ডল, তাপ শোষণ মণ্ডল, বিগলন মণ্ডল, দহন মণ্ডল। এখানে বিক্রিয়া সমূহ দেওয়া আছে, এই বিক্রিয়াগুলোকে আমরা ভালোভাবে দেখে নেব। যে সমস্ত ধাতুমল থাকে, ধাতুমলের উপাদান ও ব্যবহার, সিলিকা অক্সাইড 25 থেকে 33%, চুন 32 থেকে 45%, ম্যাগনেসিয়াম অক্সাইড 4 থেকে 5%, অ্যালুমিনিয়াম অক্সাইড 1 থেকে 28%, ম্যাঙ্গানিজ অক্সাইড 1 থেকে 2%, আয়রন অক্সাইড 1 থেকে 2%, ক্যালসিয়াম সালফাইড
1.8 থেকে 6%। ধাতুমলের ব্যবহার রেলওয়ের ব্লাস্ট, স্লাগ ইটের কাঁচামাল, মেঝের টাইল ইত্যাদি প্রস্তুতিতে ধাতুমল ব্যবহার করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের তৃতীয় অধ্যায়। এখন আমরা চতুর্থ অধ্যায় বিষয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পেটালোহা এবং এর ব্যবহার। পেটালোহার ইংলিশে বলা হয় রড আয়রন, অর্থাৎ পিগ আয়রন থেকে কার্বনের পরিমাণের উপর নির্ভর করে পেটালোহা তৈরি করা হয়। এবং এই পেটালোহা বা চতুর্থ অধ্যায় থেকে যে বিষয়গুলো শিখবো সে সম্পর্কে আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। পেটালোহা সম্পর্কে জানতে পারবো, পেটালোহার ধর্ম সম্পর্কে জানতে পারবো, পেটালোহার ব্যবহার সম্পর্কে জানতে পারবো, পেটালোহার উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেটালোহা বা নরম লোহা, কারণ পেটালোহা নরম হয়ে থাকে। পেটালোহার ইতিহাস অতি পুরাতন। অতি প্রাচীনকালে লৌহ আকরিককে উত্তপ্ত করতে করতে এমন এক অবস্থায় আসতো যখন লোহাতে কার্বনের পরিমাণ অত্যন্ত কমে যেত। এ প্রকার লোহা অতি নরম হতো এবং পিটিয়ে যে কোনো প্রকার আকার আকৃতি প্রদান করা সহজ হতো। এই নরম লোহা দিয়ে ধারালো অস্ত্র বানানো গেলেও ধারালো গুণ ধরে রাখা যেত না। সে কারণে নরম লোহা দিয়ে অস্ত্র বানিয়ে তাতে কার্বন বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হতো। প্রাচীনকালে এভাবেই পেটালোহার উৎপাদন ও ব্যবহার হতো। আমি পেটালোহা সম্পর্কে আবার বলতেছি। পেটালোহার ইতিহাস অতি পুরাতন। অতি প্রাচীনকালে লৌহ আকরিককে উত্তপ্ত করতে করতে এমন এক অবস্থায় আসতো যখন লোহাতে কার্বনের পরিমাণ অত্যন্ত কমে যেত। এ প্রকার লোহা অতি নরম হতো এবং পিটিয়ে যে কোনো প্রকার আকার আকৃতি প্রদান করা সহজ হতো। এই নরম লোহা দিয়ে ধারালো অস্ত্র বানানো গেলেও ধারালো গুণ ধরে রাখা যেত না। সে কারণে নরম লোহা দিয়ে অস্ত্র বানিয়ে তাতে কার্বন বৃদ্ধি করার ব্যবস্থা নেওয়া হতো। প্রাচীনকালে এভাবেই পেটালোহার উৎপাদন ও ব্যবহার হতো। পেটালোহার উপাদান এলিমেন্টস অফ রট আয়রন। লৌহ যে ধাতুতে প্রায় 0.02% কার্বন, অতি অল্প পরিমাণ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ধাতুমল ও অবশিষ্টাংশ লোহা থাকে সে ধাতুকে পেটালোহা বলে। আমি আবার বলতেছি, লৌহ যে ধাতুতে প্রায় 0.02% কার্বন, অতি অল্প পরিমাণ সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস, ধাতুমল ও অবশিষ্টাংশ লোহা থাকে সে ধাতুকে পেটালোহা বলে। এই পেটালোহাতে কার্বনের পরিমাণ থাকে 0.00 থেকে 0.02%, সিলিকন থেকে 0.15%, ম্যাঙ্গানিজ থাকে 0.03%, সালফার থাকে 0.02%, ফসফরাস থাকে 0.12%, ধাতুমল থাকে 0.7 থেকে 3%, অবশিষ্টাংশ লোহা 96.5 থেকে 99%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্টস লিখে পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। পেটালোহার ধর্ম। পেটালোহার ধর্ম নিম্নরূপ। এটি লোহার একটি বিশুদ্ধতম রূপ। এতে প্রায় 99% লোহা থাকে। এটি খুবই নরম এবং এর পাততা, তাণ্ডবতা, গাঢ়তা গুণ যথেষ্ট। এটি সহজে বাঁকা করা যায়, কোনো চির বা ফাটল ধরে না। এর সর্বোচ্চ টানা সামর্থ্য 2500 থেকে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সর্বোচ্চ চাপা সামর্থ্য প্রায় 3000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এর মেশিনিং গুণ উত্তম এবং সহজে ফোর্জিং করা যায়। এর বার বহন ক্ষমতা উত্তম, একে সহজে ওয়েল্ডিং করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পেটালোহার ধর্ম আমি আবার বলতেছি, এটি লোহার একটি বিশুদ্ধতম রূপ। এতে প্রায় 99% লোহা থাকে। এটি খুবই নরম এবং এর পাততা, তাণ্ডবতা ও গাঢ়তা গুণ যথেষ্ট। এটি সহজে বাঁকা করা যায়, কোনো চির বা ফাটল ধরে না। এর সর্বোচ্চ টানা সামর্থ্য 2500 থেকে 5000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। সর্বোচ্চ চাপা সামর্থ্য প্রায় 3000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এর মেশিনিং গুণ উত্তম এবং সহজে ফোর্জিং করা যায়। এর বার বহন ক্ষমতা উত্তম, একে সহজে ওয়েল্ডিং করা যায়। আমরা এখন পেটালোহার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। পেটালোহা প্রধানত চেইন, ডবার, পাইপ, পাইপ ফিটিংস, প্লেট, শিট, বয়লার টিউব, পেরেক, নাট, রেলওয়ে কাপলিং, স্টেবোল্ট, তার, কেবল, রিবেট, বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠান, তেল ও গ্যাস শিল্প প্রতিষ্ঠান এবং জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। আমি আবার বলতেছি, পেটালোহা প্রধানত চেইন, ডবার, পাইপ, পাইপ ফিটিংস, প্লেট, শিট, বয়লার টিউব, পেরেক, নাট, রেলওয়ে কাপলিং, স্টেবোল্ট, তার, কেবল, রিবেট, বৈদ্যুতিক শিল্প প্রতিষ্ঠান, তেল ও গ্যাস শিল্প প্রতিষ্ঠান এবং জাহাজ নির্মাণ শিল্প প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পেটালোহার উৎপাদন পদ্ধতি। বাণিজ্যিক ভিত্তিতে পেটালোহাকে দুভাগে ভাগ করা
দুভাগে উৎপাদন করা হয়, একটা হচ্ছে পাডলিং পদ্ধতি আর একটা হচ্ছে বায়ার পদ্ধতি। পাডলিং পদ্ধতি হচ্ছে পিগ লোহাকে রিভারবেরেটরি চুল্লিতে গলিয়ে কার্বন, ম্যাঙ্গানিজ, সিলিকন, ফসফরাস, সালফার দ্রবীভূত করে পেটা লোহা তৈরি করা হয়। এই পদ্ধতিকে পাডলিং পদ্ধতি বলা হয়। এখানে পাডলিং পদ্ধতির চিত্র দেওয়া আছে। বায়ার পদ্ধতি, এই পদ্ধতিতে পিগ আয়রনকে প্রথমে কিউপোলা চুল্লিতে গলিয়ে পরিশোধনের জন্য বেসিমার কনভার্টারে উত্তপ্ত করা হয়। একই সময়ে ওপেন হার্ট চুল্লিতে নির্দিষ্ট পরিমাণ আয়রন সিলিকেট ধাতুমল তৈরি করে একটি লেডেলে নেওয়া হয়। এবার বেসিমার কনভার্টার থেকে গলিত পিগ লোহা নির্দিষ্ট হারে লেডেলে ডালা হয়। এ সময় লেডেলে রাখা ধাতুমলের তাপমাত্রা অনেক কম থাকে, ফলে গলিত লৌহ দ্রুত কঠিন হতে থাকে এবং লৌহের দ্রবীভূত গ্যাস দ্রুত বেরিয়ে আসে। এ সময় একটি ক্ষুদ্র গোলাকার বড়ির সৃষ্টি হয়। পরবর্তীতে এই গোলাকার বড়িগুলোকে প্রেস মেশিনের সাহায্যে আয়তাকার ব্লুমে পরিণত করা হয় এবং পরবর্তীতে ব্লুমগুলোকে রোলিং এ পরিচালিত করে পেটা লোহা তৈরি করা হয়। এটাই হচ্ছে বায়ার পদ্ধতি, অ্যাস্টন প্রসেস বা বায়ার পদ্ধতির চিত্র নিচে দেওয়া আছে। পরবর্তী অধ্যায় হচ্ছে ডালাই লোহা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ অধ্যায় আমরা বলেছি সেটা হচ্ছে রড আয়রন এবং পঞ্চম অধ্যায় আমরা যেটা আসতেছি সেটা হচ্ছে ডালাই লোহা বা কাস্ট আয়রন। এই অধ্যায় থেকে আমরা যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে ডালাই সম্পর্কে জানতে পারবো, ডালাই লোহার উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানতে পারবো, ডালাই লোহার শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারবো, ডালাই লোহার উৎপাদন সম্পর্কে জানতে পারবো, ডালাই লোহার ধর্ম সম্পর্কে জানতে পারবো, ডালাই লোহার ব্যবহার সম্পর্কে জানতে পারবো। ডালাই লোহা, বার্তা চুল্লি থেকে পিগ লোহা পাওয়া যায়। পিগ লোহাকে কোক ও সামান্য পরিমাণ চুনাপাথর সহযোগে কিউপোলা চুল্লির সাহায্যে পুনরায় গলিয়ে ছাঁচে ঢেলে যে লোহা পাওয়া যায় তাকে ডালাই লোহা বলে। ডালাই লোহাতে কার্বনের পরিমাণ ইস্পাতের চেয়ে বেশি থাকে। ডালাই লোহাতে কার্বনের পরিমাণ ইস্পাতের চেয়ে বেশি থাকে। সাধারণত ডালাই লোহাতে কার্বনের পরিমাণ থাকে শতকরা 2.5 থেকে 4.5 ভাগ। ডালাই লোহাতে অন্যান্য অপদ্রব্য যেমন ইস্পাতের অপদ্রব্যও ইস্পাতের তুলনায় বেশি থাকে। ডালাই লোহা মূলত লোহা এবং কার্বনের সংকর, কিন্তু সাধারণভাবে একে সংকর হিসাবে গণ্য করা হয় না। ডালাই লোহার ব্যাপারে আমি আবার বলতেছি যে বার্তার চুল্লি থেকে পিগ লোহা পাওয়া যায়। পিগ লোহাকে কোক ও সামান্য চুনাপাথর সহযোগে কিউপোলা চুল্লির সাহায্যে পুনরায় গলিয়ে ছাঁচে ঢেলে যে লোহা পাওয়া যায় তাকে ডালাই লোহা বলে। ডালাই লোহাতে কার্বনের পরিমাণ ইস্পাতের চেয়ে বেশি থাকে। সাধারণত ডালাই লোহাতে কার্বনের পরিমাণ থাকে শতকরা 2.5 থেকে 4.5 ভাগ। ডালাই লোহাতে অন্যান্য অপদ্রব্য ইস্পাতের তুলনায় বেশি থাকে। ডালাই লোহা মূলত লৌহ ও কার্বনের সংকর, কিন্তু একে সংকর হিসাবে গণ্য করা হয় না, একে ডালাই লোহাই বলে থাকে। আবার ডালাই লোহার সংজ্ঞা, ডেফিনেশন অফ কাস্ট আয়রন। পিগ আয়রনকে কয়লা এবং অল্প চুনা পাথরের সাথে কিউপোলা চুল্লিতে গলিয়ে বিভিন্ন ছাঁচে ঢেলে ডালাই তৈরি করা হয়। এই ডালাইকে কাস্ট আয়রন বা ডালাই লোহা বলে। ডালাই লোহার প্রধান উপাদান হলো লৌহ, কার্বন ও সিলিকন। এর সাথে অন্যান্য মৌল যথা ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস কিছু পরিমাণে মিশ্রিত থাকে। ডালাই লোহার উৎপাদন পদ্ধতি, এটা ডালাই লোহার চিত্র দেওয়া আছে। কিউপোলা চুল্লির উৎপাদন পদ্ধতিকে কতগুলো ধাপে বিভক্ত করা হয়। একটা হচ্ছে কিউপোলা প্রস্তুতি, কিউপোলা প্রজ্বলন, কিউপোলা চার্জিং, আয়রনের তাপ শোষণ, এয়ার ব্লাস্ট চালুকরণ, চুল্লি বন্ধকরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ডালাই লোহার শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা এখন আলোচনা করব। ডালাই লোহাকে মোটামুটি 6 ভাগে ভাগ করা যায়, যথা হোয়াইট কাস্ট আয়রন, মেলাবল কাস্ট আয়রন, গ্রে কাস্ট আয়রন, চিল্ড কাস্ট আয়রন, নুডুলার কাস্ট আয়রন, অ্যালয় কাস্ট আয়রন। বিভিন্ন প্রকার ডালাই লোহার উপাদানের মধ্যে হোয়াইট কাস্ট আয়রনের যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একটু দেখে নেব। কার্বন 2 থেকে 2.5%, সিলিকন থাকে 0.85 থেকে 1.2%, ম্যাঙ্গানিজ থাকে greater than 0.04%, সালফার থাকে 0.12% সর্বোচ্চ, ফসফরাস থাকে সর্বোচ্চ 2%, 0.2%, অবশিষ্ট লোহা থাকে। মেলেবল কাস্ট আয়রনে কার্বনের পরিমাণ থাকে
2.00 থেকে 2.65%, সিলিকন থাকে 0.90% থেকে 1.4%, ম্যাঙ্গানিজ থাকে 0.25 থেকে 0.55%, সালফার থাকে 0.5%, ফসফরাস থাকে সর্বোচ্চ 0.18% এবং অবশিষ্টাংশ লোহা থাকে। গ্রে কাস্ট আয়রনের মধ্যে কার্বনের পরিমাণ থাকে 3.00 থেকে 3.75%, সিলিকন থাকে 1.00 থেকে 2.75%, ম্যাঙ্গানিজ থাকে 0.4 থেকে 1.00%, সালফার থাকে 0.02 থেকে 0.15%, ফসফরাস থাকে 0.15 থেকে 1.00%, এটা সর্বোচ্চ, এবং অবশিষ্টাংশ লোহা থাকে। বিভিন্ন প্রকার ডালাই লোহার গুণাগুণের মধ্যে আমরা প্রথমে দেখব হোয়াইট কাস্ট আয়রন। খুবই শক্ত এবং সহজে মেশিনিং করা যায়, সহজে ক্ষয় হয় না। বিনের হার্ডনেস গ্রে কাস্ট আয়রনের চেয়ে বেশি। গ্রে কাস্ট আয়রন সহজে ডালাই করা যায়, তুলনামূলক দাম কম, সহজে ক্ষয় হয় না। বিনের হার্ডনেস 100 থেকে 350। মেলেবল কাস্ট আয়রনের যে গুণাগুণের মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা হচ্ছে মেশিনিং করা যায়, বিনের হার্ডনেস নাম্বার 100 হতে 200, হিট ট্রিটমেন্ট করা যায়, টানা শক্তি 4200 থেকে 6300 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, ইল পয়েন্ট 2500 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। ডালাই লোহার গুণাবলীর উপর সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার, ফসফরাস ও অ্যালুমিনিয়ামের প্রভাব। সিলিকন, কার্বনের পরে আয়রনের উপর সিলিকনের প্রভাব বেশি থাকে। সিলিকনের মাত্রার উপরেই লৌহের গুণাগুণ অনেকটা নির্ভর করে বা পরিবর্তন ঘটে। সিলিকন ধাতুর তারল্যতা বৃদ্ধি করে, গলিত ধাতুর জমাটবদ্ধতাকে প্রভাবিত করে। 3.25% পর্যন্ত সিলিকন ধাতুকে নরম করে। সিলিকন লোহার সাথে কার্বন যুক্ত হওয়াকে প্রতিরোধ করে। ম্যাঙ্গানিজের প্রভাব আমরা দেখব। ম্যাঙ্গানিজ কম মাত্রায় থাকলে আয়রনের উপর প্রভাব বিস্তার করে না, কিন্তু বেশি মাত্রায় থাকলে কিছুটা প্রভাব পরিলক্ষিত হয়। লোহাকে অক্সিজেন মুক্ত করতে সহায়তা করে, লোহাকে বিশোধিত করে। আমরা সালফারের প্রভাবটা দেখব। কাস্ট আয়রনের উপর সালফারের ভালো প্রভাব নেই বললে চলে, তারপরেও কাঠিন্যতা বৃদ্ধি করে, তারল্যতা দূর করে, লোহার ভঙ্গুরতা বৃদ্ধি করে। ফসফরাস গলিত ধাতুর তারল্যতা বৃদ্ধি করে, গলন তাপমাত্রা কমায়। অ্যালুমিনিয়াম কাস্ট আয়রনের খুবই কম ব্যবহার হয়, লোহাকে অক্সিজেন মুক্ত করতে সহায়তা করে এবং তাপ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ডালাই লোহার ব্যবহার। ডালাই লোহার ব্যবহারের মধ্যে হোয়াইট কাস্ট আয়রন, চিল্ড রোল, বল, স্টেপ, স্ক্রু, ডাই, লাঙ্গলের ফলা, ওয়ারিং এর প্লেট, গাড়ির চাকা, স্টোন, কাঁসার ইত্যাদিতে ব্যবহার করা হয়। গ্রে কাস্ট আয়রন, ফ্লাই হুইল, বিভিন্ন ধরনের চাকা, মেশিনের ফ্রেম, সিলিন্ডার, পিস্টন, পানির পাইপ, মেশিন কাস্টিং এর জন্য ব্যবহার করা হয়। মেলেবল কাস্ট আয়রন, নাট, বোল্ট, বিভিন্ন ধরনের পাইপ ফিটিংস, ব্রেক ড্রাম ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। চিল কাস্ট আয়রন, বিভিন্ন চিল্ড রোলার, আখ মারাই করার রোল, বিভিন্ন ধরনের কাঁসার ইত্যাদিতে ব্যবহার করা হয়। নুডুলার কাস্ট আয়রন, হাইড্রোলিক সিলিন্ডার, রোলিং মিলের রোল, কম্প্রেসার সিলিন্ডার হেড, ডিজেল ইঞ্জিনের সিলিন্ডার হেড, নাট বোল্ট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। অ্যালয় কাস্ট আয়রন, বিভিন্ন প্রকারের অটোমোবাইল সিলিন্ডার ও পিস্টন, পাম্প বডি, গাড়ির চাকা, বাল্ব, পিস্টন রিং ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের কাস্ট আয়রন বা ডালাই লোহা। এখন আমরা পরবর্তী যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্লেন কার্বন বা সরল কার্বন ইস্পাত। সরল কার্বন ইস্পাতের চিত্র এখানে দেওয়া আছে। এই অধ্যায় থেকে যে বিষয়গুলো আমরা শিখবো সেটা হচ্ছে ইস্পাত সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন প্রকার সরল কার্বন ইস্পাত সম্পর্কে জানতে পারবো, সরল কার্বন ইস্পাতের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারবো, সরল কার্বন ইস্পাতের ব্যবহার সম্পর্কে জানতে পারবো, ইস্পাত উৎপাদনের পদ্ধতি সম্পর্কে জানতে পারবো। ইস্পাত, লোহা এবং কার্বনের সংকর ধাতুকে ইস্পাত বলে। সাধারণত 0.008% উপর থেকে 2% পর্যন্ত কার্বনযুক্ত লোহাকে ইস্পাত বলে। ইস্পাতের স্বাভাবিক উপাদান যেমন লোহা, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাস ইত্যাদি স্বাভাবিক মাত্রায় থাকলে সেই ইস্পাতকে সরল কার্বন ইস্পাত বলে। বিশেষ উদ্দেশ্যে কোনো ধাতু বা অধাতু সরল কার্বন ইস্পাতে মিশ্রিত করলে তখন সেই ইস্পাতকে সংকর ইস্পাত বলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইস্পাত সম্পর্কে আমি আবার বলতেছি। লোহা এবং কার্বনের সংকর ধাতুকে ইস্পাত বলে।
সাধারণত 0.008% উপর থেকে 2% পর্যন্ত কার্বনযুক্ত লোহাকে ইস্পাত বলে। ইস্পাতের স্বাভাবিক উপাদান যেমন লোহা, সিলিকন, ম্যাঙ্গানিজ, সালফার ও ফসফরাস ইত্যাদি স্বাভাবিক মাত্রায় থাকলে সেই ইস্পাতকে সরল কার্বন ইস্পাত বলে। বিশেষ উদ্দেশ্যে কোনো ধাতু বা অধাতু সরল কার্বন ইস্পাতে মিশ্রিত করলে তখন সেই ইস্পাতকে সংকর ইস্পাত বলে। বিভিন্ন প্রকার সরল কার্বন ইস্পাত। ইস্পাতকে প্রধানত দুভাগে ভাগ করা যায়: সরল কার্বন ইস্পাত ও সংকর ইস্পাত। সরল কার্বন ইস্পাতকে তিন ভাগে ভাগ করা যায়। একটা আছে নিম্ন কার্বন স্টিল বা নিম্ন কার্বন ইস্পাত, লো কার্বন স্টিল, মধ্যম কার্বন ইস্পাত, মিডিয়াম কার্বন স্টিল, উচ্চ কার্বন ইস্পাত, হাই কার্বন স্টিল। এই নিম্ন কার্বন স্টিলের মধ্যে কার্বনের পরিমাণ 0.008 থেকে 0.30%, মধ্যম কার্বন ইস্পাত থাকে 0.3 থেকে 0.7%, উচ্চ কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে 0.70 থেকে 2.00%। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন প্রকার সরল কার্বন ইস্পাতের উপাদানের মধ্যে লো কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে 0.15 থেকে 0.30%, সিলিকন থাকে 0.05 থেকে 0.30%, ম্যাঙ্গানিজ থাকে 0.30 থেকে 0.80%, সালফার থাকে 0.06%, ফসফরাস থাকে 0.05% এবং অবশিষ্টাংশ লোহা। মিডিয়াম কার্বন ইস্পাত। এই মিডিয়াম কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে 0.30 থেকে 0.65%, সিলিকন থাকে 0.25 থেকে 0.80%, ম্যাঙ্গানিজ থাকে 0.50 থেকে 1.00%, সালফার থাকে 0.06%, ফসফরাস থাকে 0.5%, অবশিষ্টাংশ লোহা থাকে। হাই কার্বন ইস্পাতে কার্বনের পরিমাণ থাকে 0.65 থেকে 1.75%, সিলিকন থাকে 0.25 থেকে 0.80%, ম্যাঙ্গানিজ থাকে 0.60 থেকে 1.00%, সালফার থাকে 0.06 থেকে 1.00%, ফসফরাস থাকে 0.5% এবং অবশিষ্টাংশ লোহা থাকে। সরল কার্বন ইস্পাতের ব্যবহারের মধ্যে লো কার্বন ইস্পাতের যে ব্যবহারটা আমরা দেখব, এখানে কার্বনের পরিমাণ 0.5 থেকে 0.7% পর্যন্ত অধিক তান্দব তার তৈরির জন্য ব্যবহৃত হয়। 0.07 থেকে 0.15% কার্বনের পরিমাণ যে ইস্পাতের মধ্যে থাকে সেটা দিয়ে মসৃণ তলযুক্ত শীট, স্ক্রিপ, রড এবং তার তৈরিতে ব্যবহৃত হয়। এবং 0.15 থেকে 0.20% পর্যন্ত কার্বন যে স্টিলের মধ্যে থাকে সেটা দিয়ে ক্যাম্পশ্যাফট, ড্রাগ, লিং, ক্লাস ফিঙ্গার, শীট এবং স্ট্রিপ টিপ তৈরি করা হয়। 0.2 থেকে 0.30% কার্বন যে স্টিলের অন্তর্ভুক্ত থাকে সেটা দিয়ে গিয়ার, বাল্ব, ক্র্যাঙ্কশ্যাফট, রেলওয়ে এক্সেল, ফিশ প্লেট, আর্মেচার শ্যাফট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 0.30 থেকে 0.45% কার্বন অন্তর্ভুক্ত থাকলে সেটা দিয়ে রেলওয়ে এক্সেল, কানেক্টিং রড, তার ও বডি, স্প্রিং ক্লিপ, রোটর ও গিয়ার শ্যাফট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। মিডিয়াম কার্বন স্টিলের ব্যবহার 0.45 থেকে 0.55 কার্বন যে স্টিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকে সেটা দিয়ে রেলগাড়ির এক্সেল, বড় ধরনের মেশিনিং, ক্র্যাঙ্ক পিন্ট, রিং গিয়ার এক্সেল ইত্যাদি। এবং 0.55 থেকে 0.70% কার্বন যে স্টিলের মধ্যে থাকে সেটা দিয়ে ড্রপ ফোর্জিং বাইস, ডাই ব্লক, বোল্ট হেডিং, বাইস প্লেট ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 0.70 থেকে 0.80 কার্বন অন্তর্ভুক্ত থাকলে সেটা দিয়ে গাছ সহ শক্ত ইস্পাত, রেঞ্জ, বাইসের চোয়াল, শেয়ার ব্লেড, হ্যাকসো, নিউমেটিক ড্রিল বিট, রেলগাড়ির চাকা ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। হাই কার্বন স্টিল, যেখানে কার্বনের পরিমাণ 0.8 থেকে 0.9% থাকে সেটা দিয়ে পাঞ্চ ও ডাইস, রেল, লাঙ্গলের ফলা, রক ড্রিল, ছুরি, ক্লাস ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 0.9 থেকে 1.00% যেখানে কার্বনের পরিমাণ থাকে সেটি দিয়ে স্প্রিং, চাবি, পিন, পাঞ্চ ও ডাইস ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। টুল স্টিল, এখানে 1.0 থেকে 1.110 এটা দিয়ে ট্যাপ, স্প্রিং, ম্যান্ডেল, মেশিন টুলস, রেলওয়ে স্প্রিং ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 1.1 থেকে 1.2% কার্বন যুক্ত থাকলে সেটা দিয়ে ট্যাপ, ছুরি, টুইস্ট, ড্রিল তৈরি করা হয়। 1.2 থেকে 1.3%
কার্বন যুক্ত থাকলে বিভিন্ন ধরনের ফাইল তৈরিতে ব্যবহৃত হয়। 1.3 থেকে 1.5% কার্বন যুক্ত থাকলে ওয়্যার, ড্রয়িং ডাইস, চিল্ড, লোহা কাটার জন্য টুলবিট, কাগজ কাটার ছুরি ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হয়। 1.5 থেকে 1.6% কার্বন অন্তর্ভুক্ত থাকলে ইস্পাত কাটা করাত, ওয়্যার, ড্রয়িং ডাইস তৈরিতে ব্যবহৃত হয়। সরল কার্বন ইস্পাতের উৎপাদন পদ্ধতি। বাংলাদেশে সরকারি সহযোগিতায় ইস্পাত উৎপাদনের জন্য একটি মাত্র প্রতিষ্ঠান রয়েছে, যা হচ্ছে চট্টগ্রাম স্টিল মিলস লিমিটেড। এই কারখানাটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে পতেঙ্গা নামক স্থানে অবস্থিত। উক্ত স্টিল মিলে বেসিক ওপেন হার্ট পদ্ধতিতে ইস্পাত উৎপাদন করা হয়ে থাকে। তোমরা শুনে আশ্চর্য হবে যে বেশিরভাগ অর্থাৎ 80% স্টিল ওপেন হার্ট চুল্লিতে বেসিক ওপেন হার্ট চুল্লির মাধ্যমে উৎপাদন করা হয় এবং আমাদের দেশেও সরকারি ব্যবস্থাপনায় বেসিক ওপেন হার্ট পদ্ধতিতে ইস্পাত তৈরি করা হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কোশ্চেন থাকলে কমেন্টস লিখে পাঠাবে। আর আমি পরবর্তীতে বিভিন্ন পদ্ধতি স্টিল উৎপাদন, অলৌহ ধাতু এবং সংকর ধাতু সম্পর্কে আলোচনা করব এবং তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে কমেন্টস লিখে পাঠাবে। ধন্যবাদ সবাইকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।